পর্ব শুরু করছি। আমি ডক্টর সায়ন্তী দত্ত কথা বলছি ডক্টর গৌতম খাস্তগিরের সঙ্গে বন্ধ্যাত্বর নানা সমস্যা এবং তার সমাধান বিষয়ে। গৌতম, আমি গত পর্বে কথা বলতে বলতে মনে করার চেষ্টা করছিলাম যে আমরা যখন ছাত্রাবস্থায় বা হাউস স্টাফ যখন বা পোস্ট গ্রাজুয়েশন করছি তখন আমাদের কাছে ইনফার্টিলিটি চিকিৎসার কি কি উপায় ছিল আর কি, সেটা মনে করতে গিয়ে আমার মনে হলো যে আমরা কি করতাম, আমরা পোস্ট কর্টাল টেস্টকে খুব গুরুত্ব দিতাম। আমরা হিস্টোসালপিঙ্গোগ্রাম অবশ্যই ছিল, এখনো আছে, তখন ছিল, তাই দিয়ে আমরা টিউবাল পেটেন্সি দেখতাম এবং ইউট্রাইন কোনো অ্যানোমালি কিছু আছে কিনা সেটা দেখতাম। আমরা এমনকি আমরা যখন জুনিয়র তখন আমরা ওই টিউবাল ইনসাফলেশন এবং ইত্যাদি হাইড্রোটিউবেশন ইত্যাদি, মানে টিউবাল সার্জারির একটা বিরাট প্রাধান্য ছিল তখন আমাদের যখন আমরা ছাত্রাবস্থায়। তো যখন টিউবাল ব্লক কোনো ডায়াগনোজড হতো তখন আমাদের শিক্ষকরা টিউবোপ্লাস্টি অপারেশন তখন করতেন, খুব সূক্ষ্মভাবেই করতেন, কিন্তু সাফল্য কিন্তু তেমন একটা আশাপ্রদ হতো না। আর ডায়াগনস্টিক টুল বলতে আমাদের এইচএসডি ছিল, আল্ট্রাসোনোগ্রাম তখন আসেনি। আল্ট্রাসোনোগ্রামের আসেনি মানে হয়তো অবস্টেট্রিক্স এর ছিল, কিন্তু এখন যেমন ইনফার্টিলিটি চিকিৎসায় আল্ট্রাসোনোগ্রাম যেভাবে ব্যবহার হয় সেভাবে তখনও তার ব্যবহারের প্রচলন হয়নি। তো আল্ট্রাসোনোগ্রাম এবং অন্যান্য নানা ডায়াগনস্টিক টুল যেমন হিস্টোস্কোপ, ল্যাপারোস্কোপ ইত্যাদি এসে এবং কিছু ওষুধ, এই রিকম্বিনেন্ট যেগুলো গোনাডোট্রপিনস, হরমোন অ্যাসের সুযোগ সুবিধে, এইসবগুলো এসে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। তো আমি তোর কাছে জিজ্ঞেস করছি যে এই এখনকার যে এআরটি অ্যাসিস্টেড যে রিপ্রোডাক্টিভ যে টেকনিক্স, তার মধ্যে অপরিহার্য আমাদের ডায়াগনস্টিক টুল কোনগুলো এবং গুরুত্বের দিক থেকে কোনগুলো সব থেকে আগে আসে এবং তুই কিভাবে এগুলোর তুলনা করবি? না, আমি আসলে গত 40 বছর ধরে এই বিষয়টা নিয়ে যেহেতু খুব ইন্টারেস্টেড, আমি এই ইভলিউশনটা খুব দেখেছি এবং দেখে একটু অবাকই হয়েছি যে আমরা একসময় অনেক টেস্ট করতাম যেগুলো এখন অবসলিট হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমি এখন রোগীরা এলে, মানে আজ থেকে 10 বছর আগেও যত পরীক্ষা করাতাম এখন কিন্তু অতগুলো করাই না। এখন সত্যি কথা বলতে গেলে 3টে টেস্ট খুব জরুরি। প্রথম হচ্ছে হাজবেন্ডের স্পার্ম টেস্ট, যেটা অনেক সময় আমাদের দেশে কেন সারা পৃথিবীতে ছেলেরা করাতে লজ্জা পান বা হেজিটেট করেন, এটা সর্বপ্রথমে করা উচিত। এখানে আমরা 4টে জিনিস দেখি, স্পার্ম কাউন্ট দেখি, স্পার্ম মোটিলিটি দেখি, স্পার্ম মরফোলজি মানে কতগুলো নর্মাল স্পার্ম রয়েছে এবং কোনো ইনফেকশন রয়েছে কিনা দেখি। এবার যে কোনো মানুষ যখন যে কোনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ডাক্তার যখন মাইক্রোস্কোপের নিচে দেখছে, তার একাগ্রতা, তার শরীরের এবং মানসিক পরিস্থিতি অনেক কিছুর উপর নির্ভর করছে যে তিনি কি রকম রিপোর্ট দেবেন। এটাকে আমরা বলি সাবজেক্টিভ ভেরিয়েশন। আমি যতটুকু দেখে দেব, তুই যখন দেখবি তুই হয়তো অন্যরকম রিপোর্ট দিতে পারিস। আমি সকালবেলার দিকে যেরকম রিপোর্ট দেবো, দুপুরে একটু ভাত ঘুম যখন আসবে বা বিকালে খুব টায়ার্ড লাগছে তখন হয়তো রিপোর্টগুলো চেঞ্জ হতে পারে। সেই জন্য আইডিয়াল হচ্ছে একটা কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন অ্যানালিসিস করা, যেটাকে আমরা বলি কাসা। মানে কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি মেজারমেন্ট করে সেখানে ভুলের সম্ভাবনা নেই, সেটাকে আমরা অবজেক্টিভ মেথড অফ অ্যাসেসমেন্ট বলি। আমার চোখে একটা স্পাম খারাপ লাগছে, অন্যের চোখে স্পাম খারাপ নাও হতে পারে, এই ব্যাপারটা আমরা অ্যাভয়েড করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট টেস্ট। সেকেন্ড হচ্ছে ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা একটা ব্লাড টেস্ট করি দেখার জন্য থাইরয়েড এবং প্রোল্যাকটিন কেমন আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্টি মুলেরিয়ান হরমোন কেমন আছে। তোর মনে আছে ছোটবেলায় আমরা সেই এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো মাপতাম, একটা বিশেষ সময় মাপতে হতো। কিন্তু এই যে 3টের কথা বললাম, এগুলো মেনস্ট্রুয়াল সাইকেলে যে কোনো সময় মাপা সম্ভব। এই 3টে মোটামুটি জানলে এর বেশি আর খুব জানার দরকার হচ্ছে না বর্তমানে। আর ফাইনালি এই তুই আল্ট্রাসোনোগ্রাফির কথা বললি, তখনকার দিনে পেটের উপর দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা হতো, এখন ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি হয়। এখন আমরা 3 বা 4 ডাইমেনশনাল পাই, এখন ব্লাড ফ্লো দেখা যেতে পারে। এই সবের ফলে ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপির প্রয়োজনও অনেকটা কমে গেছে। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে ইউট্রাসের কোনো ডিফর্মিটি, কোনো টিউমার, কোনো পলিপ, কোনো পার্টিশন এগুলো সব ধরে ফেলতে পারি। কালার ডপলার করে বুঝতে পারি যে এই সিস্টটা কোনো ভয়ের সিস্ট কিনা।
এখানে রক্ত চলাচল কম মানে এখানে প্রেগনেন্সি আসার সম্ভাবনা এন্ডোমেট্রিয়ামে কম। আর একই সঙ্গে আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করি, মানে নুন জল, পরিষ্কার নুন জল আমরা যদি একটা নরম ক্যাথিটার দিয়ে ইউট্রাসের মধ্যে পুশ করে দিই, ইউট্রাসের দেওয়ালটা খুলে যায়। ইউট্রাস এমনিতে ক্লোজ বন্ধ থাকে, জল দিলে খুলে যায়। তাতে ঘরের মধ্যে কিছু সমস্যা আছে কিনা, এবং সেই জলটা যদি ফ্যালোপিয়ান টিউব দিয়ে গিয়ে পেটের মধ্যে গিয়ে পড়ে আমরা টিউবাল স্টেটাস পেয়ে যাই। এইচএসজি করতে ভীষণ ব্যথা লাগে। তো আমি এটা ছোটবেলার থেকেই ভাবতাম যে কি করে এই ব্যথাটাকে অ্যাভয়েড করা যায়। এখন এইচএসজি এসে, এই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি এসে এই কষ্টটার থেকে মেয়েরা মুক্তি পেয়েছে। এবার এখানে যদি কোনো স্পেসিফিক প্রবলেম পাই, ধর কারো স্পাম কাউন্ট নেই, নীল, তখন তাকে একটা ব্লাড টেস্ট করতে হবে দেখার জন্য যে স্পাম কি তৈরি হচ্ছে না রাস্তায় আটকে যাচ্ছে। কারোর যদি বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তখন কিছু আলাদা টেস্ট করতে হবে। সো এখনকার মেসেজ হচ্ছে প্রচুর টেস্ট করিও না, অল্প কিছু টেস্ট করাও, কারণটা ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে সেই অনুযায়ী এগো। আচ্ছা, এবারে আমরা কিছু স্পেসিফিক বন্ধ্যাত্বের কারণে আসব। প্রথমেই বলি যে রিপ্রোডাক্টিভ এজে, মানে যে বয়স সীমার মধ্যে মেয়েরা সন্তান ধারণ করতে পারে, তার মধ্যে যে সমস্ত গাইনোকোলজিক্যাল সমস্যা বন্ধ্যাত্বর কারণ হয়, তার মধ্যে সব থেকে আগে এখন নিশ্চয়ই পলিসিস্টিক ওভারিজ এর কথাই আমরা বলবো, কারণ এটা এখন একটা হাউস হোল্ড নেম, ঘরে ঘরে এর কথা শোনা যায়, এবং প্রচুর অল্প বয়সী মেয়ে এই সমস্যায় ভোগে এবং তাদের অভিভাবকরাও চিন্তিত, এবং বিয়ের পরে তাদের মধ্যে সবার না হলেও অনেকেরই সন্তান ধারণে একটু অসুবিধে হয়। তো এই পলিসিস্টিক ওভারিজ এর তো প্রথমে মেডিকেল চিকিৎসায় দিয়ে শুরু হয়, কিন্তু যদি অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের দরকার হয় তখন কি আইভিএফ এদের ক্ষেত্রে তোর কি অভিজ্ঞতা করা হয় এবং তার সাফল্য কতটা? হ্যাঁ, খুব কম সংখ্যক পেশেন্টের আইভিএফ লাগে, বেশিরভাগেরই ক্লোমিফেন বা লেট্রোজোল জাতীয় ওষুধে সাফল্য আসে। তার সাথে আমরা বলি ওয়েট লুজ করতে আমরা মেটফরমিন বলে একটা ওষুধ দিই। ওয়েট লুজ করলে মানে 5 কেজি ওজন কমালে সাকসেস রেট ডাবল হয়ে যায়। এবং তার সাথে সাথে আমরা কখনো কখনো ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলে একটা পদ্ধতি করি, ওভারির মধ্যে কতগুলো ছোট ফুটো করে ওভারির ভিতরে যে অ্যাবনর্মাল হরমোন সিক্রিশন হচ্ছে সেটাকে ঠিক করে দেওয়া যায়। এবং অনেকের এমনিতে না এলে গোনাডোট্রফিন ইনজেকশন দিয়ে আমরা দেখেছি সাকসেস আসে। না, একটা সংখ্যক পেশেন্টের যখন এই চেষ্টাগুলো করে হচ্ছে না তাদেরকে আমরা আইভিএফ করি। পলিসিস্টিক ওভারিদের আইভিএফ এর সাকসেস রেট যথেষ্ট ভালো, কিন্তু ঈশ্বর যখন কোনো কিছু বেশি দেন সেটাও ভালো নয়। পলিসিস্টিক ওভারি কি এটা কোনো সিরিয়াস অসুখ নয়, এই মেয়েদের প্রচুর ডিম রয়েছে, প্রচুর ডিম থাকলে দেখা গেছে যে সব ডিম ভালো নয় বা অনেকগুলো ডিমই ভালো নয়, এবং তাদের একটা এই ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন একটা সমস্যা হয় যে পেটটা জয় ঢাকের মতো ফুলে যায়, পেটের মধ্যে জল জমে। এই সমস্যাগুলো পলিসিস্টিক ওভারির মেয়েদের বেশি। এখন আমাদের বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এমন কিছু ভালো ওষুধ এসে গেছে যেগুলো এই মেয়েদেরকে আমরা দিতে পারি, এবং মনিটরিং করে ফলিকুলার স্টাডি করে আলট্রাসোনোগ্রাফি করে আমরা ধরে ফেলতে পারি যে কাদের এই সমস্যাটা ডেভেলপ করবে। আগের থেকে আমরা ট্রিটমেন্টটাকে পাল্টে দিই বা অনেক সময় বন্ধ করে দিই। অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাদের সেই সাইকেলে ট্রান্সফার করা যায় না, তখনই সুভাষ মুখার্জির কথা মনে পড়ে যে উনি শিখিয়ে দিয়ে গেছেন আমাদের এমব্রায়ো ফ্রিজিং এর কথা। তো আমরা সেই সাইকেলে ট্রান্সফার না করে পরে করি। পলিসিস্টিক ওভারি মেয়েদের অনেক ডিম তৈরি হয়, অনেক এমব্রায়ো তৈরি হয়, সো একবার কালেকশন করে অনেকবার ট্রান্সফার করা যায়। সো অ্যাজ এ হোল পলিসিস্টিক ওভারি যখন নিয়ে মেয়েরা আমাদের কাছে আসে, বাবা মারা খুব চিন্তিত থাকে, আমি তাদেরকে একটা কাগজে লিখে দিই অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, সব ঠিক আছে, চিন্তা করবেন না। কারণ বেশিরভাগ মহিলারা এত চিন্তা করেন, তাদের বাবা মারা এত চিন্তা করেন যে এই চিন্তাটাই অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়। আমি বোঝানোর চেষ্টা করি যে পলিসিস্টিক ওভারি কিন্তু সত্যিকারের কোনো অসুখ নয়, এটা একটা পরিস্থিতি, এবং আমরা জীবনযাত্রার মানটাকে পাল্টে এই পরিস্থিতিটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে তোকে একটা ইন্টারেস্টিং গল্প আমার বলতে খুব ইচ্ছা হচ্ছে পলিসিস্টিক ওভারির নিয়ে। এটা শিখেছিলাম, এটা আমাকে কোনোদিন কেউ বলেনি, কিন্তু এই মানে গল্প মানে সত্যি ঘটনা, মানে আমার অভিজ্ঞতা আর কি। তা আমি যখন ইম্পিরিয়াল কলেজে গবেষণা করছি, চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে আছি, আমাদের আরেকটি হাসপাতাল আমাদের সাথে সহযোগী কাজ করতো, তার নাম চ্যারিং ক্রস হসপিটাল। চ্যারিং ক্রস হাসপাতালে সেই সময় একটা গবেষণা হয়, এই ওরা মেডিকেল স্কুল বলে, আমরা যখন কলেজ বলি ওরা মেডিকেল স্কুল বলে। তো মেডিকেল স্কুলে যত ছাত্রছাত্রী আছে
মানে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারের মধ্যে যত ছাত্রী আছে তাদের সবার ব্লাড পরীক্ষা হলো, সবার আলট্রাসোনোগ্রাফি হলো, এবং দেখা গেল যে 100 জনের মধ্যে 20 জনের আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি ধরা পড়ছে, এবং সেই 20 জনের মধ্যে মাত্র 5 জনের, মানে 100 জনের মধ্যে 5 জনের, 20 জনের মধ্যে 5 জন হচ্ছে 1/4, 25%, 100 জনের মধ্যে 5 জন 5%, সেই 5 জনের মধ্যে হরমোনাল পরিবর্তন দেখা যাচ্ছে। সো তুই জানিস, কিন্তু সাধারণ দর্শকরা জানেন না, পলিসিস্টিক ওভারিটা কিন্তু একটা আলট্রাসোনোলজিক্যাল ফাইন্ডিং। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ হচ্ছে তার সাথে যদি পিরিয়ড অনিয়মিত হয়, ব্রণ হয়, মাথার চুল পড়ে যায়, মোটা হয়ে যায়, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ হয়, পিরিয়ড ইররেগুলার হয়, এবং প্রেগনেন্সি যাদের আসে না। তো যাদের পলিসিস্টিক ওভারি আছে নট নেসেসারিলি তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। সো পিসিও অ্যান্ড পিসিওএস এবং পিসিওডি দুটো আলাদা। এবার এইখানে আমার একটা ছোট্ট অভিযোগ আছে, আমি জানি না আমাদের রেডিওলজিস্ট বন্ধুরা এই অনুষ্ঠানটা কেউ কেউ দেখছেন কিনা, বা যারা একজনও যদি দেখেন তাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। এটা ঠিক যে আমরা যদি কোনো ফাইন্ডিংস পাই, সেই ফাইন্ডিংসটা আমাদের জানানো উচিত, লুকিয়ে রাখা উচিত নয়। কিন্তু যেহেতু আমাদের রেডিওলজিস্ট বন্ধুরা এটাকে সেভাবে পেশেন্টদেরকে বুঝিয়ে বলছেন না, তারা অনেক সময় কিন্তু টাইপ করার সময় আমি দেখেছি যে পলিসিস্টিক ওভারিয়ান পিসিওএস লিখে ফেলছেন বা পিসিওডি লিখে ফেলছেন, বা একটা ভেগ টার্ম সিস্টিক ওভারি লিখছেন, এবং এতে এবং অনেক অনেক ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে রেডিওলজিস্টরা পেশেন্টকে বলে দিয়েছে তোমার কিন্তু খুব বড় সমস্যা আছে, তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। তা আমাকে ইংল্যান্ডে গিয়ে কতগুলো জিনিস আমি শিখেছি, সব মেয়েরা তো বিয়ে করবে না, কোনো অসুখের ট্রিটমেন্ট হতে পারে বিয়ে করা। এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের বলছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, পলিসিস্টিক ওভারিকে বলছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আরে মেয়েরা কি খালি সন্তান ধারণ করার জন্যই জীবন জন্মেছেন? তো এইটাই আমি শিখেছি ওখান থেকে, যে এই গবেষণাটা করে ওরা দেখিয়েছে যে প্রচুর মেয়ের মধ্যে এটা রয়েছে। কিন্তু যে কারণে তোকে এই গল্পটা বলতে চাইছি, ওরা রিসার্চ করলো, পাশাপাশি তাদেরকে একটা সাইকোলজিক্যাল আর একটা জেনারেল কোয়েশ্চেনিয়ার ফিল আপ করতে হলো, এবং তাতে দেখা গেল খুব ইন্টারেস্টিং, আমি জানি না তুই এটা শুনেছিস কিনা আগে, যাদের পলিসিস্টিক ওভারি আছে তারা বেশি সাকসেসফুল ইন লাইফ, তারা পরীক্ষায় বেশি নম্বর পাচ্ছে, তারা ডিবেটে ফার্স্ট হচ্ছে, তারা স্পোর্টসে ভালো, এমনকি তাদের ম্যারিড লাইফ বেটার, অ্যান্ড দে আর মোর ফার্টাইল। সো ইন্টারেস্টিং। আচ্ছা, নাম হলো পিসিও দ্য সাকসেস স্টোরি, পিসিওএস নয় কিন্তু, পিসিও দ্য সাকসেস স্টোরি, and that was published in a psychological journal. So what they said, যে পিসিও থাকাটা খারাপ নয়। পিসিওটা মানেটা কি? পিসিওটা মানে ঈশ্বর তোমাকে একটু বেশি অ্যান্ড্রোজেন দিয়েছে। তা আমাদের শরীরে ইস্ট্রোজেন রয়েছে, মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেন থাকলে আমরা কি বলি? টম বয়স, গেছো মেয়ে, চট করে গাছে উঠে পড়ে, খেলতে পারে, উল্টোপাল্টা কিছু বললে চট করে একটা চড় মেরে দিল। এবং তারা অবভিয়াসলি অ্যান্ড্রোজেন থাকার জন্য তারা হয়তো বেশিক্ষণ পড়াশোনা করতে পারে। আমি জানি না, এর মধ্যে আমি কোনো রকম বায়াসনেস আনতে চাইছি না, বাট দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্যাট স্টাডি। The PCO women were more successful than non-PCO women in their life. Now এটা অনেক জায়গায় রিপিট হয়নি, মেবি লোকতে বলতে পারে এটা বায়াসড। যেহেতু আমি ওই সময় ইংল্যান্ডে ছিলাম, আমাকে শেখানো হলো পিসিও মানে কিন্তু খারাপ নয়। তা আমি এই গল্পটা প্রায় পিসিও পেশেন্টদেরকে বলি। কোনো পিসিও পেশেন্ট আমাদের সেক্রেটারিরা মাথায় হাত দেয়, বলে এই রে স্যার আমার এসব গল্প বলে প্রচুর সময়। পিসিও পেশেন্টদের প্রেসক্রিপশন করতে কতক্ষণ লাগে বল? হার্ডলি 2-3 মিনিট। কিন্তু তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে কাউন্সিল করতে হবে, তার বাবা মাকে বোঝাতে হবে। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, 16 বছরের মেয়ে, তার ওজন 95 কেজি, আর তার বাবা মা আমাকে বলছে দেখুন না আমার মেয়েটা কিচ্ছু খায় না, তার জন্য তার পিরিয়ড ইরেগুলার হয়ে গেছে। আর আজকাল সব পরিবারে একটি কি দুটি মেয়ে। তাকে এত বকলাম, তার বাবা মাকে এত বকলাম। এসেছিল বসিরহাট থেকে, আমি বললাম একটা সাইকেল কিনে দিন, দিয়ে সারা বসিরহাট সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান। আমি নিজে অবাক হয়ে গেছি, মেয়েটি এত এনকারেজড হলো, সে 6 মাস বাদে 30 কেজি ওজন কমালো, 30 কেজি। আমি তো অবাক, কি করে করলো? বললো না স্যার আপনি এরকম আমাকে বললেন সাইকেল চালাতে, আমি 2-3 ঘন্টা করে সাইকেল চালাচ্ছি, আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, আমি আলু খাই না, আমি মিষ্টি খাই না, আমি শাকসবজি খাই। সো কারোর এতটা ইন্সপিরেশন বা এতটা ইচ্ছা আছে যে তারা কিন্তু নিজেকে চাইলে পাল্টাতে পারবে। সো পলিসিস্টিক ওভারি ইজ এ লাইফস্টাইল ডিসঅর্ডার, and if they change their life, they are born with the gene,
এক পরিবারে মার পিসিও থাকলে মেয়ের হয়, 2 বোনের হয়। সো যাদের জিন রয়েছে এবং তুই জানিস তারা ডায়াবেটিস হবার তাদের সম্ভাবনা বেশি, এইগুলো মাথায় রেখে লাইফস্টাইল চেঞ্জ করতে পারলে কিন্তু অধিকাংশ পলিসিস্টিক ওভারির ইনফার্টিলিটির সমস্যা হয় না। আই সে ইট আচ্ছা এগেন, এই পলিসিস্টিক সিনড্রোম বলিনি। বুঝতে পেরেছি। আচ্ছা আমি এই পলিসিস্টিক ওভারিজ এর প্রসঙ্গ নিয়েই বলছি যে ওবেসিটির সঙ্গে ইনফার্টিলিটির সম্পর্ক এবং মায়ের ওবেসিটি এবং বাবার ওবেসিটি এটা কিভাবে চিকিৎসার উপর প্রভাব ফেলে, এটা যদি তুই একটু বলিস। খুব বেশি প্রভাব ফেলে। ছেলেদেরটা আগে বলি, ছেলেদের বড় ভুঁড়ি হয়ে গেলে টেস্টিসের টেম্পারেচার বেড়ে যায়, ভুঁড়িটা টেস্টিসের উপরে পড়ে এবং দেখা গেছে যে স্পার্ম কাউন্ট কমে যায়, তাদের শারীরিক সম্পর্কের অসুবিধা হয় এবং অনেক সময় শরীরে ফ্যাটে ইস্ট্রোজেন তৈরি হয় ফ্যাটের থেকে। সো যে পুরুষরা মোটা সোটা তাদের দেখবি অনেক সময় গাইনিকোম্যাস্টিয়া হয়, তাদের ব্রেস্টগুলোও বড় থাকে। সো তাদের শরীরে ইস্ট্রোজেন বেশি। তুই জানিস ছেলেদের ইস্ট্রোজেনটা বেশি থাকলে খারাপ, মেয়েদের অ্যান্ড্রোজেনটা বেশি থাকলে খারাপ। সো ওভারি বা টেস্টিস ছাড়াও অন্যান্য জায়গার থেকে যদি হরমোন তৈরি করতে আরম্ভ করে তখন দেখা গেছে অসুবিধার সৃষ্টি হয়। মেয়েদের ক্ষেত্রে ওভুলেশন আটকে দেয়, ওবেসিটি ওভুলেশন আটকে দেয়। এবং এখানে আমি একটু বলে নিই, খুব রোগাও ভালো নয়। মানে ব্রেনে আমাদের হাইপোথ্যালামাসে সেন্টার আছে যে অ্যাসেস করতে পারে আমাদের লিন বডি ম্যাস, আমাদের শরীরে কতটা ফ্যাট আছে। যারা খুব রোগা, যারা স্পোর্টস পার্সন, ব্যালে ডান্সার, ভীষণভাবে ক্র্যাশ ডায়েটে থাকেন, তাদেরও ওভুলেশনের সমস্যা হয়। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা থিওরি, একটু স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল হয়ে যায়। বেশ কিছু বিজ্ঞানী গবেষণা করে বলেছেন যে প্রকৃতি বা ঈশ্বর ঠিক করে যে মা সন্তান ধারণ করলে সন্তানের ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না। তো যারা অসুস্থ, যারা ধর নিউট্রিশনালি ম্যালনারিশড, খুব রোগা, তারা প্রেগনেন্ট হলে বাচ্চা যথেষ্ট নিউট্রিশন পাবে না। আবার যারা খুব ওবিজ, দে আর মোর প্রোন টু হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, প্রেগনেন্সিতে সমস্যা হবে এবং প্রেগনেন্সির পরে তাদের বিভিন্ন রকমের অসুখে তাদের প্রিম্যাচিওর ডেথ হতে পারে। সো সে বাচ্চাকে কে দেখবে? তা সেই জন্য নাকি প্রকৃতি নিয়ম করেছেন যে ক্যান্সার পেশেন্টদের বাচ্চা আসতে চায় না, যাদের টিউবারকুলোসিস রয়েছে বা যাদের তোর ধর বিভিন্ন রকম ইমিউনোলজিক্যাল ইলনেস রয়েছে যেখানে লঞ্জিভিটি শর্টেন্ড, তাদের প্রেগনেন্সি আসতে চায় না। এবার কোনটার সাথে যে কোনটা জড়িত সেটা এক্সপ্লেন করা ডিফিকাল্ট, যেটা কি ফিলোসফিক্যাল রিজন না সাইন্টিফিক রিজন, দুটোই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ওবিসিটি ইজ এ কিলার। এখন আমাদের দেশে ওবিসিটি হচ্ছে এত বড় সমস্যা, লোকে বলছে চেয়ারে বসে থাকা সিগারেট খাওয়ার থেকেও খারাপ। সো আমাদেরকে বলা হচ্ছে সবসময় 10-15-20 মিনিট বাদে উঠে একটুখানি হেঁটে আসবে, লিফট ব্যবহার করো না, সিঁড়ি ব্যবহার করো। আর দেখ এখন খাওয়া দাওয়ায় এত জাঙ্ক ফুড এসে গেছে, বাচ্চাদেরকে আটকানো খুব ডিফিকাল্ট। কোনো এক্সারসাইজ, এই যে করোনার মাঝখানে কি পরিমাণ মানুষের ওজন বেড়ে গেছে বাড়িতে বসে থেকে, কিন্তু যদি মানুষ সচেতন হয় তারা কিন্তু আটকাতে পারে। আচ্ছা এবার তোর ওই খটোমটো অসুখ নিয়ে কিছু বলি, এন্ডোমেট্রিওসিস। এবং এন্ডোমেট্রিওসিস অবশ্যই মানে যেমন রোগীর কাছে তেমনি ডাক্তারের কাছে একটা অত্যন্ত বিড়ম্বনার কারণ, এবং অনেক সময় রুগীকে শুধুমাত্র ব্যথা থেকে উপশম দেওয়াটাই ডাক্তারের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং সেই এন্ডোমেট্রিওসিসের হাত ধরে যদি এবার ইনফার্টিলিটি আসে তাহলে সেটার চিকিৎসাও একটা খুব সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় অ্যাসিস্টেড রিপ্রোডাকশন এবং আইভিএফ কতটা তোর অভিজ্ঞতায় কি বল? না, আমি খুব লাকি যে আমি এমন একজন মানুষের কাছে, ক্রিস্টোফার সাটনের কাছে কাজ করার সুযোগ পেয়েছি, যিনি একজন মানে ফোর রানার ইন দ্য ফিল্ড অফ এন্ডোমেট্রিওসিস। এবং তার ক্লিনিকে আমি খুব অবাক হয়ে দেখতাম, তার গাইনোকোলজিক্যাল ক্লিনিকে 40টা পেশেন্ট উনি দেখতেন, 40 জনই এন্ডোমেট্রিওসিস। মানে সেখানে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং বা ফাইব্রয়েড বা ক্যান্সার কোনো পেশেন্ট আসতো না, বিকজ ওনাকে সারা ইংল্যান্ড থেকে, এমনকি ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে লোকে এন্ডোমেট্রিওসিসের জন্য দেখাতে আসতো। তো উনি একটা কথা বলতেন, মানে এখনো বলেন, এখনো বেঁচে আছেন, উনি বলতেন যে আমার কবরে যেন লেখা থাকে, আমার সমাধিতে যেন লেখা থাকে যে আমি বহু মেয়েদেরকে ব্যথার থেকে মুক্তি দিয়েছিলাম। উনি ফিল করেছেন এটা এমন একটা, সেই সেন্সে
খারাপ বলবো না, অন্য ধরনের অসুখ। যে উনি বলতেন যে ছোটবেলায় আমি যখন ক্লিনিক করতাম আমার মাস্টারমশাইদের থেকে, আমরা দেখতাম যে ক্যান্সারের পেশেন্ট কিছুদিন বাদে আসা বন্ধ করে দেয়। মানে আজ থেকে তো 50-60 বছর আগে তো ক্যান্সারের ট্রিটমেন্ট খুব উন্নত ছিল না, সো মর্টালিটি রেট ওয়াজ ভেরি হাই। কিন্তু এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট দে কিপ অন কামিং ব্যাক অ্যান্ড দে কিপ অন কমপ্লেনিং যে না ব্যথা কমছে না, না ব্যথা কমছে না, না ব্যথা করছে না, অ্যান্ড দুর্বিষহ ব্যথা, দুর্বিষহ ব্যথা। তো উনি বলতেন যে এন্ডোমেট্রিওসিসের, ওনার মতে, উনি প্রচুর গবেষণা করেছিলেন, এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক চিকিৎসা হওয়া উচিত ল্যাপ্রোস্কোপি, যেটা উনি বলতেন 1990-এর দশকে। এখন কিন্তু সারা পৃথিবী অন্যদিকে ঘুরে গেছে, সেটাই। এখন এত ভালো মেডিকেল ট্রিটমেন্ট ছিল না। উনি কি করতেন, লেজার দিয়ে, লেজার রশ্মি দিয়ে পেটের মধ্যে ঢুকে এন্ডোমেট্রিওসিস গুলোকে ইভাপোরেট করে দেন, কর্পূর যেরকম উবে যায় সেরকম লেজার রশ্মি দিলে এন্ডোমেট্রিওসিস গুলো সরে যেত। তিনি আমাকে বলতেন, গৌতম তুমি তো গরিব দেশের লোক, তুমি কিন্তু লেজার ওখানে কিনতে পারবে না। আর উনি আমাকে বারবার বলতেন, রেগুলারলি বলতেন যে তুমি কবে ফিরে যাচ্ছ, তুমি কবে ফিরে যাচ্ছ, তুমি কেন এখানে রয়েছো। একদিন বললেন যে তুমি আমাকে খুব রেসিস্ট ভাবো না, আমি তোমাকে এখান থেকে ভাগিয়ে দিতে চাইছি, বিশ্বাস করো তোমার দেশে লোকেদের তোমাকে খুব দরকার, ইংল্যান্ডে অনেক ভালো ডাক্তার আছে, তুমি ইউ উইল বি ওয়ান অফ মেনি, ইউ গো টু ইন্ডিয়া, ইউ উইল বি ওয়ান অফ ফিউ। আর তুমি লেজার রশ্মি না পেলে ডায়াথার্মি দিয়ে তুমি কি করে করবে, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। তো উনি ওনার পেশেন্টদেরকে ডায়াথার্মি করতেন আমাকে শেখানোর জন্য। এই একটা জিনিস আমি ইংল্যান্ডকে ভীষণ শ্রদ্ধা করি, যে ওরা সারা পৃথিবীকে শেখায়, নিঃস্বার্থভাবে শেখায়। ভারতবর্ষের লোক উপকৃত হবে সেটা চিন্তা করে ক্রিস সাটন গৌতম কাসুরকে শেখাচ্ছে, এবং বারবার বলছে তুমি এখানে থেকো না, চলে যাও, তুমি এখানে থেকো না, চলে যাও। তো উনি আমাকে বলেছিলেন যে ল্যাপারোস্কোপি প্রথমে করবে, তারপরে মেডিকেল ট্রিটমেন্টে যাবে। কিন্তু আমাদের দেশে মানুষ অপারেশন করতে চায় না। আমি ক্রিস সাটনের কাছে এমন একজন পেশেন্ট পেয়েছিলাম যে আগে 15 বার ল্যাপারোস্কোপি করেছে, 16 বার করাতে এসছে। এবং ক্রিস সাটন বলতেন ল্যাপারোস্কোপি হচ্ছে একটা দাঁত পরিষ্কার করার মতো, দাঁতে যেরকম সেডিমেন্ট পড়ে প্রত্যেক বছর বা প্রত্যেক 6 মাস বা 1 বছর ডেন্টিস্টের কাছে গিয়ে আমরা স্কেলিং করে নিই, তেমনি লেজার দিয়ে পেটের মধ্যে দেখলে পেট কাটতে হচ্ছে না, ছোট্ট ফুটো করে। আমি বললাম যে স্যার এটা তো আমাদের দেশে তো অসম্ভব। আমি এখনো পর্যন্ত একজন পেশেন্টকে 4 বার ল্যাপারোস্কোপি করেছি, আর 5-6 জন পেশেন্টকে 2 বার করেছি, আর বাকিরা বললে বিনা পয়সায় করলেও করাতে চায় না, নিজে খরচা বহন করবো বললেও করাতে চায় না, কারণ আমাদের দেশে সেই মানসিকতা নেই। তবে যেটা ইন্টারেস্টিং, এখন অনেক ভালো ওষুধ বেরিয়ে গেছে, যার ফলে অপারেশন না করে, আগে কি ল্যাপারোস্কোপি না করলে ডায়াগনোসিসই হতো না। আমার এমডি থিসিস ছিল এন্ডোমেট্রিওসিস নিয়ে। আমি যখন এমডি থিসিস করতে গেলাম, প্রফেসর অনিলেশ সেনগুপ্তকে বললাম, উনি বললেন যে না গৌতম এটা করো না, কারণ তুমি এতগুলো পেশেন্টই পাবে না। তা আমি 2 বছরে 53টা পেশেন্ট পেয়েছিলাম। দিদি অবাক হয়ে গেছিলেন, বলি এ কি, তুমি কি করে পেলে। আমি ল্যাপারোস্কোপি করে করছিলাম, আমাদের তখন ল্যাপারোস্কোপি করে লাইগেশন হতো। তো এন্ডোমেট্রিওসিস আমার সাথে একদম সেই প্রথম থেকে জড়িয়ে আছে, আমার এমডি থিসিস এন্ডোমেট্রিওসিস, তারপর ক্রিস সাটনের সাথে কাজ করেছি। তো তোর অ্যান্সারটা আমি যদি খুব সংক্ষেপে একটা লাইনে দিই, এন্ডোমেট্রিওসিস ব্যথা নিয়ে এলে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করব, ব্যথা না কমলে তারপরে ল্যাপারোস্কোপিতে যাব। এন্ডোমেট্রিওসিস ইনফার্টিলিটি নিয়ে এলে আমরা একদমই অপারেশনের দিকে প্রথমে যাব না, আমরা প্রথমে ওভুলেশন ইন্ডাকশন করে ট্রিটমেন্ট করার চেষ্টা করব, প্রয়োজন হলে আইভিএফ এ যাব, আইইউআই করব, তারপরে আইভি অ্যাসিস্টেড কনসেপশনে যাব। যদি অলরেডি ওভারিতে সিস্ট হয়ে গিয়ে থাকে তখন সেই সিস্টগুলোকে বাদ দেওয়ার জন্য ল্যাপারোস্কোপি করব। আমাদের ডাক্তারি বইতে এখন একটা খুব সুন্দর লেখা আছে যে পেন্ডুলাম যেরকম একদিক থেকে অন্যদিকে দোলে, তেমনি এখন বলে যে the pendulum for endometriosis treatment has swung more in favor of medical therapy and assisted reproduction rather than laparoscopic surgery, because সার্জারি করলে ওভারিতে যে ড্যামেজ হয় তাতে ডিম তৈরি করার ক্ষমতাটা কমে যায়। সো আমরা বেশিরভাগ পেশেন্ট যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে আসছে তাদের আমরা অপারেশনটা অ্যাভয়েড করতে চাই। যে ওষুধগুলো আমরা ব্যথা কমানোর জন্য দিই সেই ওষুধগুলো ওভারির কাজটাকে কমিয়ে দেয়, আর ইনফার্টিলিটি ট্রিটমেন্টের যে ওষুধগুলো দিই এগুলো ওভারির কাজটা বাড়িয়ে দেয়। এটা হচ্ছে একটা গাড়ির মতো, একটা গাড়িতে একটা ব্রেক আছে, অ্যাক্সিলারেটর আছে। তোর কাছে একটা গাড়ি, একটা নড়বড়ে গাড়ি, গাড়িটা চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, তুই কি করবি, গাড়িটা ব্রেক করে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবি, যতদিন না গাড়িটাকে সারিয়ে ভালো করে দেন ইউ পুট অ্যান অ্যাক্সিলারেটর। সো যাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে তাদেরকে ওভুলেশন ইন্ডাকশন করলে আরো কন্ডিশনটা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি যদি গাড়িটা সারিয়ে ফেলতে পারি তারপরে যদি ওভুলেশন ইন্ডাকশন করি তখন অ্যাক্সিলারেট করলে কোনো অসুবিধা কিছু নেই। এটাই মানুষকে বুঝতে হবে।
যে endometriosis treatment for pain and endometriosis treatment for infertility are totally different. And the success rate of IVF in endometriosis আগেকার দিনে বলা হতো সাধারণ পেশেন্টদের থেকে কম, যাদের টিউবাল ব্লক আছে, যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদের থেকে কম, কারণ এন্ডোমেট্রিওসিসে ডিমের গুণমান নাকি কমে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু বর্তমানে ওষুধের সাহায্যে আমরা দেখছি না, সাকসেস রেট ইজ সেম, এবং অনেক আধুনিক চিকিৎসার ধরন এসছে যাতে রেজাল্টস খুব ভালো। আচ্ছা গৌতম, আমি এখন তোকে বলছি, ধর একটা নিঃসন্তান দম্পতি এলেন, তাদের মহিলা সম্পূর্ণভাবে স্বাভাবিক, স্বাভাবিক মেনস্ট্রুয়েশন হয়, কোনো অসুখ নেই, হরমোনাল স্টাডি স্বাভাবিক, কোনো ইউট্রাইন অ্যানোমালি বা কিছু নেই, সম্পূর্ণ স্বাভাবিক, এবং তার স্বামীও তাই, কিন্তু শুধু স্পার্ম কাউন্ট সামান্য কম, মানে ধর 10 থেকে 15 এরকম সামান্য কম। তো এক্ষেত্রে কিন্তু তারা 4-5 বছর ধরে তারা সন্তানের চেষ্টা করছে। যার কাছে গিয়েছিলেন সেই ডাক্তারবাবু বলেছেন যে এই স্পার্ম কাউন্টে অবশ্যই সন্তান আসা সম্ভব, কিন্তু যেহেতু মহিলার বয়স প্রায় 32-33 ছুঁইছে, তিনি একজন বিশেষজ্ঞ, একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছেন। এই ক্ষেত্রে কি করণীয়? মানে আমি যে বলতে চাইছি যে মিনিমাল, মানে একদম প্রাথমিক স্তরে যে মেল ইনফার্টিলিটি, যে কম স্পার্ম কাউন্ট, সেক্ষেত্রে কি উপায় আছে? আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম 90-এর দশকে, তখন পরিষ্কার বলা হতো যে পুরুষের বন্ধ্যাত্বের কোনো মেডিকেল চিকিৎসা নেই। কিন্তু তারপরে মিলেনিয়ামের পরে এত গবেষণা বিদেশে আমাদের দেশে হয়েছে, যাতে দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্টস জাতীয় ওষুধ দিয়ে স্পার্ম কাউন্টকে কিন্তু ইমপ্রুভ করা যায়। তো আমরা সাধারণত কিছুদিন, 3 মাস কি 6 মাস মেডিকেল থেরাপি করে স্পার্ম কাউন্ট ইমপ্রুভ করার চেষ্টা করি। এখানে আমরা একটা নতুন টেস্ট করছি যেটাকে বলে ডিএফআই, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স। অনেক সময় স্পার্ম কাউন্ট হয়তো অতটা খারাপ নয়, কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি 30%-এর বেশি হয়, মানে 30% স্পার্মের ডিএনএটা ভাঙাচোরা, তাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় বা প্রেগনেন্সি এসে মিসক্যারেজ হয়ে যায়। এবার 3 মাস বা 6 মাসে যদি ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমাকে সহায়ক বন্ধ্যাত্বের চিকিৎসার সাহায্য নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আইইউআই, একটা হচ্ছে ইক্সি। আইইউআইতে আমরা কি করছি, যে পুরুষের সিমেন থেকে, বীর্য থেকে আমরা ভালো স্পার্মগুলোকে আইসোলেট করে বিশেষ টেকনিকে, সুইম আপ টেকনিক বা ডেন্সিটি গ্রেডিয়েন্ট করে আমরা আলাদা করে ফেলছি। মানে ধর 100টা স্পার্মের মধ্যে 20টা ভালো, সেই 20টাকে আলাদা করছি, এবং সেই 20টাকে আমরা ক্যাথিটারে করে মহিলার, ওনার স্ত্রীর শরীরে আমরা স্থাপন করছি এমন একটা দিনে যেদিন সে মহিলার ওভুলেশন হচ্ছে। সো আইইউআই ইজ ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন। এইটাতে সাকসেস রেট অ্যাবাউট 15-20%। এটা মাইল্ড মেল ফ্যাক্টরে সম্ভব। যদি সিভিয়ার মেল ফ্যাক্টর থাকে, যে স্পার্ম কাউন্ট খুব কম, মোটিলিটি কম, মরফোলজি অ্যাবনর্মাল, তখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে ভালো স্পার্ম কয়েকটিকে বের করে নিচ্ছি এবং ইনজেকশনের সাহায্যে সেই স্পার্মটিকে ডিমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটাকে বলে ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। কখনো কখনো পুরুষের বন্ধ্যাতে দেখা যায় তার একটিও স্পার্ম নেই, যাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া, কিন্তু ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে স্পার্ম তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, মানে স্পার্মটা বেরোতে পারছে না। তাদেরকে ঘুম পাড়িয়ে টেস্টিস থেকে আমরা ডিরেক্টলি স্পার্মটাকে বের করে দিই। স্পার্ম যখন টেস্টিসে থাকে, স্পার্মের ল্যাচ থাকে না, স্পার্ম নড়াচড়া করতে পারে না। এপিডিডিমিস ভাস ডিফারেন্স দিয়ে যখন বেরোয়, তখন স্পার্ম নাড়াচাড়া করতে শেখে। যেরকম শিশুরা জন্মের সময় হাঁটতে পারে না, পরে হাঁটতে শেখে, যেই হাঁটতে শেখে অ্যাক্সিডেন্ট প্রোন হয়। তো টেস্টিসে অনেক স্পার্ম ভালো থাকে, কিন্তু এপিডিডিমিস ভাস ডিফারেন্স থেকে আসতে গিয়ে, যেটা তুই জানিস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বলে কিছু একটা সমস্যা আছে, যাতে স্পার্মগুলো নষ্ট হয়ে যায়। তো যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স বেশি থাকে বা সিমেনে স্পার্ম না থাকে, আমরা ডিরেক্টলি টেস্টিস থেকে স্পার্ম বের করে নিই, তাকে বলে টেসা, টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন বা টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন, টেসি। এগুলো হচ্ছে সব সহায়ক বন্ধ্যাত্বের পদ্ধতি। এবার আমি অনেক সময় বলি, মিষ্টি বললে কি, রসগোল্লা আছে, সন্দেশ আছে, গজা রয়েছে, জিলিপি রয়েছে। তো ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ থেরাপি হচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা। তার মধ্যে কোনোটা আইভিএফ, কোনোটা ইক্সি, কোনোটা টেসা, কোনোটা ওভাম ডোনেশন, এইসব পদ্ধতিগুলো রয়েছে। পুরুষের বন্ধ্যাত্বের আগে যে অ্যাবসলিউটলি কোনো
সম্ভাবনা ছিল না, তাদেরকে ডোনার স্পাম ব্যবহার করতে হতো, এখন কিন্তু সেই সমস্যাটা একদম চলে গেছে। মানে আমরা এমন পুরুষকেও সাকসেস এনে দিতে পেরেছি যাদের মাত্র হয়তো 5টি স্পাম রয়েছে বা 10টা স্পাম রয়েছে। এটাই একটা যুগান্তকারী পরিবর্তন। আচ্ছা, তুই কি মনে করিস যে ইনফার্টিলিটির ইনসিডেন্স এখন বাড়ছে আমাদের দেশে? আচ্ছা, এটা একটা খুব কমন প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়। তুই একদমই খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন করেছিস। আমাদের দেশে না, সারা পৃথিবীতে ইনফার্টিলিটির ইনসিডেন্স কিন্তু এক। মানে ইনফার্টিলিটিটা দুটো কারণে হয়, একটা মেডিকেল কারণে হয়, একটা সোশ্যাল কারণে হয়। সো দ্য ইনসিডেন্স অফ সোশ্যাল ইনফার্টিলিটি ইজ ইনক্রিজিং। মানে কি, জিনিসটা একটু বুঝিয়ে বলি, যে ধর কোনো অসুখের জন্য স্পাম কাউন্ট কমে যাওয়া বা কোনো অসুখের জন্য ওভুলেশন না হওয়া, যা ইনসিডেন্স সেটা আগেও যা ছিল এখনো আছে। কিন্তু এখন আমরা এত বেশি এনভায়রনমেন্টাল টক্সিন, বিভিন্ন রকমের অ্যাডিকশন, বিভিন্ন রকমের পলিউশন, বিভিন্ন রকমের ওবিসিটির এফেক্টে আমরা স্পামকে এবং এগকে নষ্ট করে ফেলছি। আর এছাড়া স্ট্রেস, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই জিনিসগুলো কি করছে, আমাদের শরীরে কর্টিজল বলে হরমোনের লেভেল বাড়িয়ে দিচ্ছে। এই কর্টিজল হরমোন এগ এবং স্পার্মকে ক্ষতি করছে। সো একটা দিক হচ্ছে যে পেশেন্টরা অনেক দেরি করে প্রেগনেন্সি নিচ্ছেন, পেশেন্টরা বা সাধারণ মানুষ, মেয়েরা অনেক পড়াশুনো করে চাকরি করে তারপরে প্রেগনেন্সি নিচ্ছেন, দেরি করে প্রেগনেন্সি নিচ্ছেন। এবং এই এই যে প্রফেশনালের মানে যা অ্যাসপিরেশনস তাদের আছে, তার জন্য এত স্ট্রেস, এত অ্যাংজাইটি নিচ্ছেন যে তাদের নিজের সম্ভাবনাটা নিজেরাই কমিয়ে ফেলছেন। জাঙ্ক ফুড খেয়ে ওবিজ হয়ে যাচ্ছেন, কেউ হয়তো স্মোক করছেন, কেউ ড্রিঙ্কস নিচ্ছেন, কেউ রিক্রিয়েশনাল ড্রাগস নিচ্ছেন, এতে অনেক কমে যাচ্ছে। কিন্তু ইনফার্টিলিটির ইনসিডেন্সটা আমরা কি করে দেখি? আমরা তো জেনারেল পপুলেশনে দেখতে পারি না, তারা ক্লিনিকে কতজন আসছে তার থেকে দেখি। আরেকটা কারণ বেড়ে যাওয়ার মানে আরেকটা বেড়ে যাওয়ার দিক হচ্ছে, মানুষ এখন অনেক বেশি সচেতন হয়ে গেছে। আগে ইনফার্টিলিটির ব্যাপারে তারা আসতে লজ্জা পেতেন, অনেক সময় আসতে চাইতেন না, কিন্তু এখন জানেন যে সাফল্য তো আছে, সো আমাদের যাওয়া উচিত। তো এই দুটো মিলিয়ে উত্তরটা যে কি সত্যি বেড়েছে কি বাড়েনি বলা শক্ত। মেডিকেল কারণগুলো একই রকমই আছে। মানে এন্ডোমেট্রিওসিসের ইনসিডেন্স হয়তো 1990 সালে যা ছিল 2020-তেও তাই আছে, কিন্তু মেয়েরা দেরি করে বিয়ে করছে বলে এন্ডোমেট্রিওসিস অনেক বেশি ম্যানিফেস্টেড হচ্ছে। পিসিও বেশি দেখা যাচ্ছে কারণ ওবেসিটি বেশি হয়েছে, সো পিসিও থেকে পিসিওএস এ কনভার্সনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মেল ইনফার্টিলিটি অনেক বেড়ে যাচ্ছে বিকজ, মানে প্লিজ এক্সকিউজ মাই স্টেটমেন্ট, ইন দ্য কারেন্ট জেনারেশন প্রমিসকিউটিটা অনেক বেড়ে গেছে। সো মেলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অনেক বেশি, ফিমেলেও আমরা পাচ্ছি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অনেক বেশি, যেটা আমাদের কালচারে, যেটা আগে আমরা অনেক কম পেতাম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি পেতাম ক্ল্যামিডিয়া ইনফেকশন, এখন আমাদের মধ্যে খুব বেশি। অনেক কাপলই বিয়ের আগের থেকেই সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ থাকেন বলে তাদের ইনফেকশনের ইনসিডেন্সটা অনেক বেড়ে গেছে। এইগুলো হচ্ছে আমাদের পরিবর্তন, সারা পৃথিবীতেই এটা হচ্ছে। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, মডার্নাইজেশনের সাথে সাথে আমরা অনেক কিছু চিকিৎসার ব্যবস্থা যেরকম পেয়েছি, অনেক অসুবিধা কিন্তু আমরা নিজেরাই ডেকে এনেছি। আচ্ছা গৌতম, আজকে এই ওয়ার্ল্ড আইভিএফ দিবসে আমরা তোর কাছ থেকে অনেক নতুন তথ্য জানতে পারলাম। আর দর্শকদের বলছি, যারা সাধারণ দর্শক এবং যারা বন্ধ্যাত্বের ব্যাপারে জানতে আগ্রহী, তারা নিশ্চয়ই খুবই উপকৃত হবেন। আর বন্ধুদের বলছি, তোরাও নিশ্চয়ই উপভোগ করেছিস। একটি অত্যন্ত মনোজ্ঞ আলোচনা হয়েছে। গৌতম আমাদের অনেক তথ্য জানিয়েছে, অনেক কথা বলেছে। আমি আজকে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি এবং আশা করি গৌতম আবার তোর নতুন কাজ সম্বন্ধে আমরা জানতে পারবো। আমাদের একটা ঔৎসুক্য রইল, তুই যখন নতুন কাজ করবি আমাদের জানাস। এবং বন্ধুদের আমি বলছি যে কেমন লাগলো এই অনুষ্ঠান সেটি তারা যেন আমাকে জানায়।
এবং আজকে তাহলে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকিস গৌতম, সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং গুড ইভিনিং, নমস্কার। নমস্কার।